আজকে তোমাদের পঞ্চতন্ত্রের গল্প বলবো। এই রে, তোমরা নিশ্চয়ই এখন ভাবতে বসলে যে সর্বনাশ, ম্যাম এখন আবার সেই উপদেশমূলক পঞ্চতন্ত্র আরম্ভ করবেন নাকি? আরে না না, এই পঞ্চতন্ত্র সেই পঞ্চতন্ত্র নয়, ওটা তো ছিল পুরাকালে। এই পঞ্চতন্ত্র হচ্ছে এখনকার দিনের সৈয়দ মুজতবা আলীর লেখা। সৈয়দ মুজতবা আলী এমন একজন মানুষ, অশেষ গুণের ভান্ডার, বহু ভাষাবিদ, সংস্কৃত, হিন্দি, বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি সহ 15টি ভাষায় সুদক্ষ। দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করেছেন এবং যেখানে যেখানে যা যা অভিজ্ঞতা অর্জন করেছেন সেগুলোকেই তিনি তার সাহিত্যে প্রকাশ করেছেন। তার সাহিত্যের একটা বিশেষ ঢং রয়েছে, যেটাকে বলা যেতে পারে বৈঠকি মেজাজ। বৈঠকখানা অর্থাৎ ড্রয়িং রুম। ড্রয়িং রুমে যখন মানুষ গল্প করতে বসে, ধরো বন্ধু বান্ধবরা একসঙ্গে মিলে ড্রয়িং রুমে গল্প করতে বসেছে, খোশ গল্পের আসর বসেছে, সেখানে এই যে একটা ইনফর্মাল টোন থাকে কথা বলবার মধ্যে, সেই যে খোশ গল্পের মেজাজটা তিনি এনেছেন তার এই সাহিত্যের মধ্যে। অনেক গুরুগম্ভীর বিষয়ই কিন্তু আছে সেই লেখাগুলোর মধ্যে, কিন্তু প্রকাশ করেছেন এই বৈঠকি রীতিতে এবং লঘু হাস্যরস বা হিউমারের সংমিশ্রণে। হিউমার বলতে বোঝায় যে বিশুদ্ধ হাস্যরস, অর্থাৎ যেখানে কাউকে কোনো রকম ঠেস না দিয়ে, কোনো রকম বিদ্রুপ না করে যে হাস্যরস প্রকাশিত হয় সেটাকেই বলা হয় হিউমার। তো এই হিউমার মিশিয়ে তিনি অনেক গুরুগম্ভীর বিষয় এইরকম খোশ গল্পের রীতিতে তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন। তো এই রকমের একটা বইয়ের নাম হচ্ছে পঞ্চতন্ত্র, যেটা জনরা হিসেবে যদি আমরা বলি, অনেক রকমই তো হয়, উপন্যাস, নাটক, ছোট গল্প, পত্র সাহিত্য। তো জনরা হিসেবে এটা হচ্ছে রম্য রচনা, অর্থাৎ যেখানে হাসি খুশির মধ্যে দিয়েই খোশ গল্পের মেজাজে কোনো একটা বিষয়কে প্রকাশ করা হবে। তো এই পঞ্চতন্ত্রের যে প্রথম প্রবন্ধটা, এগুলো কিন্তু একটা গল্প নয়, সকলে প্রবন্ধ। প্রথম প্রবন্ধটার নাম হচ্ছে বই কেনা। নামটা শুনে একটু খটকা লাগতে পারে যে বই কেনা, হঠাৎ বই কেনাকে নিয়ে প্রাবন্ধিক একটা প্রবন্ধ লিখতে গেলেন কেন? কি আছে এটার মধ্যে? কি আছে এটার মধ্যে সেটাই আমরা দেখব। এমন ভাবে দেখব, ঠিক সৈয়দ মুজতবা আলী যেরকম বৈঠকি মেজাজে পাঠকের সঙ্গে খোশ গল্প জুড়েছেন, সেরকম আমিও তোমাদের সঙ্গে খোশ গল্প করব কিছুক্ষণ এই অধ্যায়টা নিয়ে। খুব সহজ করে আমরা দেখে নেব যে কি বলা হয়েছে এর মধ্যে। প্রথমেই যেটা প্রবন্ধটা শুরু হয়েছে একটা প্রবাদ বাক্য দিয়ে, মাছি মারা কেরানি। বিবেচনাহীন অন্ধ অনুকরণকারী ব্যক্তিকেই বলা হয় মাছি মারা কেরানি, অর্থাৎ যে কোনো কিছুর অর্থ না বুঝে একদম যা আছে সেটাকে হুবহু কপি পেস্ট করে। তো এবারে এই মাছি মারা কেরানি কথাটা থেকে মাছি কথাটাকে প্রাবন্ধিক শুধু বার করে নিলেন এবং এটা বললেন যে যদিও আমরা কথায় বলে থাকি যে মাছি মারা, কিন্তু মাছিকে মারা তো অনেক দূরের কথা, মাছিকে তিনি ধরতেও পারবে না, কারণ মাছির মাথায় অজস্র চোখ বসানো রয়েছে, যাকে এক কথায় বলা হয় পুঞ্জাক্ষী। তোমরা সায়েন্সও পড়েছো এটা। অর্থাৎ এত অজস্র চোখ, চারদিক জুড়ে চোখ, যার ফলে মাছি কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সবকিছু দেখতে পায়। ডান দিক, বাঁ দিক, ওপরে, নিচে, সামনে, পেছনে, একসঙ্গে সে সবটা দেখতে পাচ্ছে, যেটা আমরা মানুষ নামক প্রাণীরা পারি না, কারণ আমাদের দুটো মাত্র ভগবান প্রদত্ত চোখ রয়েছে। এবার এই বিষয়ে ফ্রান্সের বিখ্যাত সাহিত্যিক আনাতল ফ্রাঁসো তিনি দুঃখ করে একবার বলেছিলেন যে ইস, আমাদেরও যদি এরকম মাছির মতো শত সহস্র চোখ থাকতো তাহলে কি ভালোই না হতো, কিন্তু সে তো এখন আর সম্ভব নয়। তাহলে কি করা যেতে পারে? যদি আমি আমার বাইরের চোখ বাড়াতে না পারি, তাহলে একমাত্র উপায় হচ্ছে মনের চোখ বাড়াতে। তো কেউ বাধা দেয়নি। মনের চোখ, সেটা আবার কি ব্যাপার?
বাইরের চোখ দিয়ে যেরকম আমি বাইরেটা দেখতে পাচ্ছি, মনের চোখ মানে হচ্ছে আমার ইনার আই, অর্থাৎ অন্তর্দৃষ্টি। সেই অন্তর্দৃষ্টির জাগরণ আমাকে ঘটাতে হবে। কিভাবে সেটা হতে পারে? একমাত্র বই পড়ে। কারণ যত আমি বই পড়ব, বিভিন্ন বই, বিভিন্ন বিষয়ের বই আমি পড়ব, তত আমি নানা বিষয় জানতে পারবো। জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে 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 আমার মনের প্রসারতাটা ঘটবে, এবং তার মানেটাই হচ্ছে আমার মনের অনেকগুলো চোখ ফুটে গেল, আমার অনেকগুলো জ্ঞান চক্ষুর জাগরণ ঘটল। সেই একই কথা, প্রায় সেই একই কথা ব্রিটিশ বুদ্ধিজীবী বার্ট্রান্ড রাসেল তিনিও বলছেন। তিনি বলছেন যে এই যে জগতে আমরা বাস করি, সেই জগতে থাকতে থাকতে অনেক জ্বালা যন্ত্রণা আমাদের সহ্য করতে হয়, অনেকের কাছ থেকে অনেক অবহেলা, অনেক অপমান পেতে হয়। তো সেটা আমাদের মনকে কষ্ট দেয় নিশ্চয়ই। এবার সেই কষ্টের হাত থেকে যদি মুক্তি পেতে চাই আমরা, তার একমাত্র উপায়টা হচ্ছে নিজের মনের মধ্যেই নিজস্ব একাধিক জগৎ, একাধিক ভুবন তৈরি করে নেওয়া, এবং সেটারও একমাত্র উপায় হচ্ছে বই পড়া। কিরকম? ধরো ইতিহাস। ইতিহাস শুনলেই বুড়ো কুচকিও না, কিন্তু ইতিহাস শুনলে অনেকে বাবা আবার সেই সাল তারিখ প্লিজ, একদমই না। কারণ এই সাল তারিখ ছাড়াও ইতিহাস বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয়। পৃথিবীতে, সারা পৃথিবীতে যে কত জনজাতি, কত উপজাতি রয়েছে, তাদের সভ্যতার ইতিহাস যদি আমরা একবার পড়তে শুরু করি, তাহলে ছেড়ে উঠতে ইচ্ছে করবে না বইগুলো। ফলে এই ইতিহাস পড়তে পড়তে তোমার মনের মধ্যে একটা ইতিহাসের ভুবন তৈরি হয়ে গেল। এবার তুমি ভূগোল পড়তে আরম্ভ করলে। পৃথিবীতে কত সাগর, মহাসাগর, কত নদী, পর্বত, পাহাড়, মালভূমি রয়েছে, তাদের বিচিত্র সব তটরেখা, কোন সমুদ্রের জলটা কিরকম, সমুদ্রের তলায় কত রকম জানা অজানা প্রাণী রয়েছে, সেই জগতে তুমি ডুবে গেলে। এই যে আমাদের বাংলার যে এই বিরাট ভান্ডারটা রয়েছে, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ছোট গল্প, পত্র সাহিত্য, কি নেই আমাদের এই বাংলা সাহিত্যের ভান্ডারে, তার মধ্যে ডুবে গেলে। অর্থাৎ এই যে তুমি বই পড়বার মাধ্যমে মনের মধ্যে এক একটা জগৎ তৈরি করে নিচ্ছ নিজের মতো করে, যখন যেরকম দরকার তখন সেই জগতে তুমি ডুবে যেতে পারবে টুপ করে। তখন আর বাইরের জগতের এই জ্বালা যন্ত্রণা, অবহেলা, অপমান তোমাকে আর কষ্ট দিতেই পারবে না, কারণ তুমি তো তোমার মতো করে নিজস্ব অনেকগুলো জগৎ তৈরি করে নিয়েছো, সেখানেই তুমি ডুবে আছো। ওমর খৈয়াম নাম নিশ্চয়ই শুনেছ, ফার্সি কবি। তার কবিতা সংকলন গ্রন্থের নাম বিখ্যাত রুবাইয়াত, যেখানে অনেক শের লিখেছেন তিনি। এই যে আমরা বলি না যে শের ও শায়রি, সে অনেক শের লিখেছেন। তারই অন্যতম একটা শের বা কবিতায় তিনি বলছেন যে যদি স্বর্গীয় সুখ পেতে হয়, তার জন্য সামান্য কয়েকটা জিনিসই দরকার: রুটি, মদ, প্রিয়তমার সঙ্গ, সঙ্গীত, আর অতি অবশ্যই বই। বাকিগুলো না হয় বোঝা গেল। হঠাৎ বইটাকে তিনি অতি আবশ্যকীয় সরঞ্জামের মধ্যে রাখলেন কেন? কারণ ওমর খৈয়ামের বক্তব্যই হচ্ছে খুব বাস্তববাদী মানুষের মতোই বক্তব্য, যে রুটি, মদ একসময় ফুরিয়ে যাবে, প্রিয়তমার যৌবনও একসময় অস্ত যাবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা, তার আকর্ষণ কোনোদিন ফুরবে না যদি সেই রকম বই হয়। তো এ তো গেল পৃথিবীর তাবর তাবর সমস্ত সাহিত্যিক বলো, কবি, দার্শনিক, এদের কথা। যদি ধর্মগ্রন্থের কথাও আনি, মুসলমান ধর্মের মানুষের যে ধর্মগ্রন্থ কোরআন, তার প্রথম বাণীটাই হচ্ছে আল্লামা বিল কলমি, অর্থাৎ আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে, আর কলমের জায়গা
একমাত্র পুস্তকেই। খ্রিস্ট ধর্মে ধর্মগ্রন্থ বাইবেল, বাইবেল কথার অর্থই হচ্ছে দ্য বুক। এবারে এসো হিন্দু ধর্মের কথায়। আমাদের যে বিখ্যাত পুরাণ রামায়ণ, সেটা মুখে মুখে বলে গেছিলেন বাল্মীকি, লিখে গেছেন কিন্তু গণপতি অর্থাৎ গণেশ। সমস্ত দেবতার পুজোর আগে সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয়। গণপতি মানেই হচ্ছে যিনি জনগণের অধিপতি দেবতা। তাহলে গণেশ যদি পুস্তক রচনা করতে পারেন, তাহলে পুস্তকের মাহাত্ম্য সম্পর্কে আর তো কোনো সন্দেহই থাকতে পারে না। কিন্তু এইখানেই সমস্যা তৈরি হচ্ছে বাঙালি পাঠককে নিয়ে। বাঙালি পাঠকের মধ্যে একটা ভীষণ একরোখা, একটা একগুঁয়েমি চোখে পড়ে যে বাঙালি পাঠক কিছুতেই বই কিনতে চায় না। অনেকটা আরব্য উপন্যাসের একচক্ষু দৈত্যের মতো। আরব্য উপন্যাস অর্থাৎ 1001 অ্যারাবিয়ান নাইটস, সেখানে একটা দৈত্যের কথা বলা হয়েছে, বিশাল লম্বা চওড়া সাংঘাতিক শক্তিশালী এক দৈত্য। কিন্তু তার দুর্বলতার জায়গা একটাই, সেটা হচ্ছে যে তার চোখ মাত্র একটা কপালের ঠিক মাঝখানে, যার দরুন চারপাশের সমস্ত কিছু সে একসঙ্গে দেখতে পায় না। এই জন্যেই একরোখা মনোভাব বা একচোখমি কথাটা বোঝাতে আমরা এই দৈত্যের রেফারেন্সটা এনে থাকি। তাহলে বাঙালিদের মধ্যেও এই একচোখমি আছে, নেতিবাচক একটা একগুঁয়েমি, যে সে কিছুতেই বই কিনবে না। তার দিক থেকে যুক্তি হচ্ছে বাঙালি পাঠকে, বাবা অত কাঁচা পয়সা কোথায় পাবো বলো তো বই কিনবার মতো। এত বড় কথাটার মধ্যে এইটুকু, মাত্র এইটুকু পরিমাণ সত্যিটা হচ্ছে বই কিনতে পয়সা লাগে, ঠিক। এবার যদি প্রকাশককে বলা হয় যে বইয়ের দাম একটু কমালেই তো হয় বাপু, তাহলেই তো পাঠক বই কিনতে পারে, প্রকাশক হাত জোর করে অনুনয় করবে যে এই অনুরোধটি করবেন না দাদা, কারণ যে কটা বই ছাপিয়েছি সে কটা বই যদি বিক্রি হয় তাহলেই অনেক ভাগ্যি, তারপরে আবার দাম কমাবো। লেখক বলছেন যে বাংলা ভাষা পৃথিবীর অন্তত যে 22টা প্রচলিত ভাষা বংশ রয়েছে, তার মধ্যে যে এত এত ভাষা, তার মধ্যে বাংলা ভাষা পৃথিবীর 6 বা 7 নম্বর ভাষার মধ্যে পড়ছে। তো তাহলে বাঙালি পাঠক বই ছাপতে এত দ্বিধাগ্রস্ত কেন? ফরাসি প্রকাশক তো বললে নির্দ্বিধায় সে 20,000 কপি ছাপিয়ে দেবে কোনো বইয়ের। বাঙালি প্রকাশকের বক্তব্য হচ্ছে যে ফরাসি প্রকাশক জানেন যে তিনি বইগুলো ছাপালে ফরাসি পাঠক সেই বইগুলো কিনবে, আর বাঙালি প্রকাশক জানেন যে তিনি যে কটা বই ছাপিয়েছেন সে কটা বই যদি বিক্রি হয় তাহলেই তার অনেক সৌভাগ্য। তাহলে একটা অচ্ছেদ্য চক্র তৈরি হয়ে যাচ্ছে নাকি, যে বেশি বিক্রি হচ্ছে না বলে বইয়ের দাম বেশি রাখতে হচ্ছে, এটা প্রকাশকের দিক থেকে, আর বইয়ের দাম বেশি থাকছে বলেই বাঙালি পাঠক বই কিনতে পারছে না, এটা বাঙালি পাঠকের দিক থেকে। তাহলে এই যে একটা চক্র তৈরি হচ্ছে, এটার সঙ্গে ওটা আবার ওটার সঙ্গে ওটা, এই চক্রটাকে তো ভাঙতে হবে। প্রকাশককে অনুরোধ করে কোনো লাভ নেই, কারণ এটা তার রুটি রুচির প্রসঙ্গ। এবার যেটা সেটা হচ্ছে যে তাহলে পাঠককেই যদি অনুরোধ করে দেখানো যায় যে বই কিনে কিন্তু কখনো কেউ দেউলে হয় না, কারণ তোমার কাছে যত কম পয়সাই থাকুক না কেন, খেয়ে পড়ে বেঁচে থাকবার পরেও অন্তত একটা বই কেনবার মতো সামর্থ্য তোমার থাকবে। প্রথম চোটে পার পাঠক যে সে দাঁত মুখ খিচিয়ে বই কেনে, অর্থাৎ একটা বই সে হয়তো খুঁজছে, প্রাণপণে খুঁজছে, খুঁজে সে হয়তো পেয়ে গেল, তারপরে সেই বইটা সে কিনে নিল। এবার সেই বইটা পড়তে পড়তে যখন বইটা পড়বার মজাটা সে পেয়ে গেল, তখন সে কি করছে, তখন সে এবার কলেজ স্ট্রিটে যাচ্ছে, যেটা বই পাড়া নামে বিখ্যাত,
সেখানে সে বেশ দেখে শুনে ধীরে সুস্থে চেখে চেখে বই কিনছে, বইয়ের স্বাদটা নিয়ে নিয়ে। তারপরে একটা সময় এমন আসছে যখন সে বইয়ের নেশায় ডুবে যাচ্ছে। কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যায় যে পৃথিবীর যতগুলো নেশা আছে তার মধ্যে সবচেয়ে সুস্থ নেশা হচ্ছে বই পড়ার নেশা, যেটা আমাদের শরীরের মনের কোনো ক্ষতি করে না, বরঞ্চ একটা ওই যে বললাম মনের চোখ, মনের মধ্যে নতুন নতুন ভুবনের সৃষ্টি করে। এ প্রসঙ্গে বলতে হয় মার্কিন লেখক মার্ক টুয়েনের কথা। তার কথাও তোমরা সবাই জানো। মার্ক টুয়েনের লাইব্রেরিটা ছিল দেখার মতো। কেন দেখবার মতো? কেন? কারণ সেখানে যেটা হচ্ছে সেটা হলো যে তার ঘরের মেঝে থেকে ছাদ পর্যন্ত স্তূপীকৃত বই, রাশি রাশি বই। কিছু বই হয়তো শেলফে রাখা রয়েছে, আর কিছু বই পুরো মেঝেতে ছড়ানো, আর অত শেলফ নেই। এবার মার্ক টুয়েনের এক বন্ধু তাকে একটা সৎ উপদেশ দিয়েছিলেন যে ভাই হে, এত এত বই যে মেঝেতে পড়ে আছে, নষ্ট হচ্ছে, তো দু একটা শেলফ কিনছো না কেন? তখন মার্ক টুয়েন অনেক ঘাড়টার চুলকে, অনেক মাথা টাথা চুলকে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আসলে কি জানো তো, মানে কি বলবো, বইগুলো যে কায়দায় জোগাড় করেছি শেলফ তো আর ঠিক সেই কায়দায় জোগাড় করে যায় না। ব্যাপারটা কি? রহস্যটা কি? ব্যাপারটা হচ্ছে এটাই যে মার্ক টুয়েনের লাইব্রেরির কিছু বই তার কেনা, আর কিছু বই তিনি বন্ধু বান্ধবদের কাছ থেকে চেয়ে চিনতে ধার ধর করে এনেছেন ফেরত দেবেন বলে, কিন্তু আর ফেরত দেওয়া হয়ে ওঠেনি। এটাই সবার ক্ষেত্রে দেখা যায় যে যে মানুষটা খুব সৎ, যার মাথা কেটে ফেললেও সে অন্যের জিনিস না বলে নেবে না, কারণ সেটাকে চুরি করা বলে, সেই লোকটাই কিন্তু বইয়ের ব্যাপারে দেখা যায় যে সমস্ত নীতি জ্ঞান ভুলে গেছে। সে কিন্তু বেশিরভাগ বই বন্ধু বান্ধবদের কাছ থেকে দিবি, দুদিনের জন্য একটু পড়ে দেখবো, এটা দিবি একটু, ওটা দিবি একটু করে করে জোগাড় করছে। তারপরে হয় তার সেটা ফেরত দেবার কথা মনে থাকছে না বা মনে রাখছেন না, কারণ বইয়ের নেশায় সে এমনই বুঁদ হয়ে গেছে। এবার এই রহস্যটা কিসের? এই রহস্যটা ভেদ করতে গিয়েই সৈয়দ মুজতবা আলী এক জ্ঞানী পণ্ডিত গবেষকের লেখায় তার রহস্য ভেদটা করতে পারছেন, যেখানে সেই জ্ঞানী ভদ্রলোক বলেছেন, আচ্ছা বলুন তো, একজন জ্ঞানী আর একজন ধনী ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ কে? শ্রেষ্ঠ হচ্ছে জ্ঞানী ব্যক্তি, কারণ তার পেটে যেহেতু বিদ্যেটা আছে, মানে বিশাল পয়সাওয়ালা একজন লোক, খুব বড় লোক, সে ওই জ্ঞানী ব্যক্তিকে বেশ কিছু টাকা দিলেন, দিয়ে বললেন এটাকে ভালোভাবে বুঝে শুনে খরচা করো। জ্ঞানী ব্যক্তির যেহেতু পেটে বিদ্যেটা আছে, সেজন্য তিনি সত্যি জানেন যে কত টাকা কোথায় কিভাবে খরচা করলে সেই টাকা পয়সাটার যথাযথ সম্মান করা হয়। whereas ধনী ব্যক্তিকে তুমি হাতে পায়ে সেধে নিজের গাঁটের কড়ি খরচা করে একটা বই যদি ধরিয়ে দিতে পারো, তাহলেও তাতে কোনো লাভ হবে না। এই কারণে, কারণ ধনী ব্যক্তি শুধু ধন সম্পদটাই আছে, পেটে বিদ্যেটা কিন্তু নেই, ফলে বইয়ের মর্ম তিনি বুঝে উঠতে পারবেন না। এই প্রসঙ্গে এক ধনী গৃহিণীর কথা আসছে। ওই যে বললাম বৈঠকি মেজাজ, খোশ গল্পে আমরা এখন একদম মেতে উঠেছি। তো এক ধনী গৃহিণীর কথা, তাকে দেখতে শুনতেও খুব ভালো, আবার তিনি একজন বিশাল বড় লোকের পত্নীও বটে। তো তিনি একটা বিরাট উপহার সামগ্রীর দোকানে ঢুকেছেন স্বামীর জন্মদিনে তাকে একটা এক্সক্লুসিভ গিফট দেবেন বলে। দোকানদার এটা নামাচ্ছে, ওটা পারছে, সেটা দেখাচ্ছে, ওটা হাটকাচ্ছে, দেখতে দেখতে জায়গাটা পুরো নানা রকমের জিনিস একদম বোঝাই হয়ে গেছে। কিন্তু গিন্নির আর কিছুই পছন্দ হয় না। না, এটা ভাল লাগছে না, এটা তো ওর আছে,
ওটাও তো ওনার আছে, ওই রকম জিনিস তো রয়েছে, আমি বললাম আপনাকে অন্য কিছু দেখান। শেষটায় দোকানদার হাল ছেড়ে দিয়ে বলছেন, আচ্ছা ম্যাডাম, একটা ভালো বই দিলে হয় না? একটা ভালো বইয়ের কিন্তু অনেক গুরুত্ব, জানেন তো। তার ফলটা কি হলো? ধনী গৃহিণী নাক সিটকে বললেন, বই? সেও তো ওনার একটা আছে। অবস্থাটা বোঝো, একটা বই থাকা মানে বইটা তো আছে, বই বিষয়টা তো আছে, সেটাই যথেষ্ট। ফলে আর বই কেনবার কোনো মানেই হয় না। তো এটাই হচ্ছে সেই জ্ঞানী আর ধনী ব্যক্তির যে তফাৎ। আর এই প্রসঙ্গেই চলে আসে ফ্রান্সের সঙ্গে তুলনাটা, যেটা একটু আগে আমি করছিলাম, যে ফরাসি প্রকাশক নির্দ্বিধায় কোনো একটা বইয়ের হাজার হাজার কপি ছাপাতে পারে, কারণ সে জানে ফরাসি পাঠক বইগুলো কিনে পড়বে। ফরাসি লেখক আন্দ্রে জিদো, তিনি একবার রাশিয়ায় গেছিলেন। রাশিয়ায় তখন স্তালিনের রাজত্ব, এখন একতন্ত্র চলছে, স্বৈরাচারী শাসন। ফলে রাশিয়ার যে সে কি বিশ্রী অবস্থা, সেখানকার মানুষগুলো যে কি খারাপ, কি দুর্দশার মধ্যে রয়েছে, সেই সমস্ত সচক্ষে দেখে তিনি প্যারিসে ফিরে এসে একটা প্রাণঘাতী বই লিখলেন রাশিয়ার বিরুদ্ধে। ব্যাস, আর যাবে কোথায়? প্যারিসে বসবাসকারী স্তালিনপন্থীরা তার বিরুদ্ধে এতটাই ক্ষেপে উঠল যে নানা রকম ভাবে গালিগালাজ করে, কটুকাটব্য করে প্রাণ অতিষ্ঠ করে তুলল। এবার ফরাসিদের কিন্তু জাতীয়তাবোধ প্রবল, তাহলে এইরকম অবস্থায় কি হওয়া উচিত ছিল? আন্দ্রে জিদোকে অপমান করা মানে ফ্রান্সকে অপমান করা। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেল যে সেই সময় একজন ফরাসি লেখক বন্ধুও আন্দ্রে জিদোর পাশে দাঁড়ালেন না, তার অপমানের কেউ প্রতিবাদ করলেন না। আন্দ্রে জিদো বললেন, বেশ, এই ব্যাপার। তার কয়েকদিন বাদেই খবরের কাগজে একটা বেশ বিরাট বিজ্ঞাপন বেরোলো যে বিখ্যাত ফরাসি লেখক আন্দ্রে জিদো তার লাইব্রেরি টাইপ অকশনে তুলে দিচ্ছেন, নিলামে বেচে দিচ্ছেন। হ্যাঁ, সে কি? খবরটা শুনে প্রথমেই প্যারিসবাসী মূর্ছা গেল। এরকম হয় নাকি? লেখক তার বই বেচে দিচ্ছেন? তারপরেই তারা যার কাছে যেটুকু সম্বল আছে সেই নিয়ে ছুটল সেই নিলাম যেখানে হচ্ছে তার উদ্দেশ্যে। সেখানে গিয়ে তারা জানতে পারলো আসল গল্পটা কি হয়েছে। না, আন্দ্রে জিদো সেই সমস্ত বই নিলামে বেচছেন যেগুলো তার লেখক বন্ধুরা নিজেদের সই করে একসময় আন্দ্রে জিদোকে দিয়েছেন। সেই লেখক বন্ধুরাই যারা আন্দ্রে জিদোর দুঃসময়ে তার পাশে এসে দাঁড়াননি। আন্দ্রে জিদো এইভাবেই নির্মম প্রতিশোধ নিলেন তার বন্ধুদের বিরুদ্ধে, কারণ তার বন্ধুদের সই করা বইগুলো এখন তার কাছে আর জঞ্জাল ছাড়া কিচ্ছুটি নয়। এই খবরটা নিয়ে এত হাসাহাসি হয়েছিল সারা পৃথিবী জুড়ে, এবং এতটাই চর্চিত হয়েছিল সেটা যে রয়টার, বিখ্যাত সংবাদ সংস্থা রয়টার, সেই খবরটাকে ছাপিয়েছিল। এমনকি জাহাজে পর্যন্ত সেই খবর পৌঁছে গেছিল। তোমরা জানো কিনা জানি না যে আগেকার দিনে জাহাজে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেকটা সময় লাগতো। তো সেই সময়টায় জাহাজবাসীরা যাতে পৃথিবীর খবরাখবর পান, সেই জন্য দৈনিক সংবাদপত্র জাহাজেই প্রকাশিত হতো 100 লাইন করে। তো সেই 100 লাইনের দৈনিক সংবাদপত্রে এই খবরটা রয়টার বড় বড় করে ছাপিয়ে দিয়েছিল। এবার তাহলে আন্দ্রে জিদো সেই লেখক বন্ধুদের কি অবস্থা? এতটাই শোচনীয় অবস্থা যে তারা যখন ব্যাপারটা বুঝলেন, নিজেরা আর না গিয়ে লোক পাঠিয়ে নিজেদের সেই বইগুলো যত দামি হোক না কেন দিয়ে নিজেরাই কিনে বাড়িতে লুকিয়ে রাখলেন, যাতে আর বেশি অপমানিত না হতে হয়। তো এই যেখানে অবস্থা, সেখানে আবার ঘুরে ফিরে সেই বাঙালি পাঠকের কথাতে চলে আসতে হয়, যে বাঙালি পাঠক
তার সমস্যাটা অদ্ভুত। অদ্ভুত কেন? কারণ সে যে জানতে চায় না এমনটা না, তার মধ্যে কিন্তু জ্ঞান তৃষ্ণা প্রবল, কিন্তু সে বই কিনতে চায় না। বই কিনার কথা বললেই সে বলবে তার পয়সা নেই। অথচ খেলার মাঠে যে লম্বা কিউ, সেইখানে সে দাঁড়িয়ে আছে, বিশাল চড়া দামে যে টিকিট বিক্রি হচ্ছে সেটা কিনবে বলে। আইপিএল যা হয়েছে তোমরা আমার থেকে ভালো বলতে পারবে যে সেগুলো টিকিটের কি চড়া দাম। মাল্টিপ্লেক্সে গিয়ে সে সিনেমা দেখবে, সেগুলো টিকিটের দামও কিন্তু নেহাত কম নয়, 10 টাকা 5 টাকা একেবারেই নয়, 400 টাকা 500 টাকা 600 টাকা এক একটা দাম, সেগুলো কিনবে। কিন্তু বই কিনবার ব্যাপারে তার একটা অদ্ভুত একগুঁয়েমি, ওই আরব্য উপন্যাসের একচক্ষু দৈত্যের মতো। রহস্যটা কি যে বাঙালি পাঠক জানতে চায় অথচ বই কিনতে চায় না কেন? একটা গল্প দিয়ে তিনি এই রহস্যটা ভেদ করছেন সৈয়দ মুস্তাফা আলী। এক রাজা আর তার হাকিমের গল্প। হাকিম মানে হচ্ছে মুসলমান কবিরাজি চিকিৎসক। এক দেশে এক রাজা ছিলেন, যার একজন এরকম হাকিম ছিলেন, একেবারে ধন্বন্তরী বলা যায়। সব চিকিৎসার ওষুধ তার কাছে রয়েছে। এবার এই হাকিমের কাছে এক দুষ্প্রাপ্য বই ছিল। রাজার অনেক দিনের লোভ, ওই বইটাকে তিনি হস্তগত করবেন। আভাসে ইঙ্গিতে বলেওছেন সে কথা হাকিমকে, কিন্তু হাকিমই বা তার বই কেন রাজাকে দেবে? সেও দেয়নি। রাজা তখন একদিন পরিকল্পনা করে হাকিমকে হত্যা করালেন। অনায়াসে বইটা তার হস্তগত হলো। এবার তিনি বইটা নিয়ে একেবারে তার উপরে হামলে পড়েছেন, গোগ্রাসে গিলতে শুরু করবেন বইটা। দেখছেন বইগুলো পাতায় পাতায় জোড়া লেগে গেছে। দেখবে আমাদের অনেক সময় বইতে হয়, পুরনো অনেক বই হলে, অনেক পুরনো বই যদি হয়, পাতায় পাতায় জোড়া লেগে যায়। তো তিনি তখন কি করছেন, থুতু দিয়ে সেই বইয়ের পাতাগুলো উল্টাচ্ছেন। এটাও দেখবে আমাদের অনেকেরই অভ্যেস আছে, বদ অভ্যেস আছে থুতু দিয়ে বইয়ের পাতা উল্টানো। তো সেই রাজারও সেই রকম অভ্যেস ছিল, থুতু দিয়ে বইয়ের পাতা উল্টানো। পাতা উল্টাচ্ছেন, পড়ছেন, প্রত্যেকটা পাতার কোনা কোনায় জোড়া লেগে গেছে, প্রত্যেকটা পাতাতেই এভাবে থুতু দিয়ে মাখিয়ে মাখিয়ে পাতা উল্টাচ্ছেন। এখন ব্যাপারটা হয়েছে কি, হাকিমও বুঝতে পেরেছিলেন রাজার অভিসন্ধির কথা, যে রাজা একদিন না একদিন যে কোনো উপায় সেটাকে হত্যা করে হলেও বইটা তো নিয়েই ছাড়বেন। সেই জন্য ওই বইয়ের প্রত্যেকটা পাতার কোনায় কোনায় তিনি প্রাণঘাতী বিষ মাখিয়ে রেখেছিলেন। তার মানে রাজা যতবার ওই বইয়ের পাতা উল্টাচ্ছেন থুতু মাখিয়ে, ততবার সেই বিষ তিনি কিন্তু চেটে নিচ্ছেন। এবং হাকিম তার এই প্রতিহিংসা পরায়ণতার কথা বইয়ের শেষ পৃষ্ঠায় লিখেও রেখে গেছিলেন। যতক্ষণে রাজা ওই শেষ পৃষ্ঠাটা পড়লেন, যেই মাত্র পড়া শেষ করলেন, বিষের প্রতিক্রিয়ায় সেই মাত্র তার মৃত্যু ঘটল। সৈয়দ মুস্তাফা আলী এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে বাঙালি এই গল্পটা পড়ে ফেলেছে কোনো রকমে, আর সেই থেকেই ভীষণ ভয়ে একেবারে সিটকে আছে যে সে যদি বই পড়ে তাহলেই তার মৃত্যু ঘটবে। আর সেই কারণেই সে আর সবকিছু কেনে, কিন্তু বই কেনে না। এটার আর অন্য কি কারণ হতে পারে? যে বাঙালি এত জ্ঞান তৃষ্ণা, যে বাঙালি এত জানতে ভালোবাসে, সে বাঙালি যখন বই কেনে না, তখন বুঝতে হবে যে এই গল্পটায় রয়েছে যে মৃত্যু ভয়ে ভীত হয়ে সেই বাঙালি বই কিনে পড়তে চায় না। এইভাবে বুঝতেই পারছো যে সমস্যাটা কিন্তু গুরুগম্ভীর, যে বাঙালি পাঠকের বই না কেনা। অথচ এই গুরুগম্ভীর বিষয়টাকেই বেশ হাসি মজার মতো করে খোশ গল্পের মধ্যে দিয়ে লেখক আমাদের কাছে পরিবেশন করলেন। এবার তাহলে এতক্ষণ যেটা আমরা গল্পের ছলে পড়লাম, যে বাঙালির জীবনের যে গভীর সমস্যা, বাঙালি পাঠক বই কিনতে চায় না ইত্যাদি নিয়ে যে সমস্ত রেফারেন্স প্রভৃতি দেওয়া হলো, সেগুলোকেই যদি আমরা একটা ডায়াগ্রামের মতো করে, যদি একটা ছকের মতো করে বুঝে নিই, তাহলে জিনিসটা আমাদের আরো ভালোভাবে খেয়াল থাকবে। কারণ আমরা যেটা চোখে দেখি চট করে কিন্তু সেটা আমরা ভুলি না। তো সেই জন্যেই
যা যা আমি পড়িয়েছি সেগুলোকে আমি পয়েন্ট আকারে তোমাদের সামনে এখানে তুলে ধরছি, একটু ভালো করে খেয়াল করে দেখো। শুধু পঞ্চতন্ত্র প্রসঙ্গে আমি যেটা বলেছিলাম যে এটা একটা রম্য রচনা, অর্থাৎ বৈঠকি মেজাজে, খোশ গল্পের মেজাজে, হাসি মজার ছলে একটা গুরুগম্ভীর বিষয়কে প্রকাশ করা হচ্ছে। যেখানে এরই প্রথম যে প্রবন্ধটা বই কেনা, সেটা নিয়ে আমাদের কথাবার্তা, যেটা শুরুই হয়েছিল একটা প্রবাদ বাক্য দিয়ে, মাছি মারা কেরানি, যেখান থেকে মাছি কথাটাকে তুলে আনা হয়েছিল এইটা বোঝাবার জন্য যে মাছির মাথায় হাজার হাজার চোখ রয়েছে, যাকে এক কথায় বলা হয় পুঞ্জাক্ষী, এবং সেই জন্যই মাছি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে সক্ষম, একসঙ্গে ডান দিক বাঁ দিক ওপর নিচ সামনে পেছনে সব পাশে দেখতে পাচ্ছে, whereas মানুষের সেটা নেই। কিন্তু তাই নিয়ে আফসোস করে কোনো লাভ নেই, কারণ এখন নতুন করে হাজার হাজার চোখ তার সারা শরীরে বসানো সম্ভব নয়। তার বদলে যেটা করা যেতে পারে, মনের চোখ মানুষ তৈরি করতে পারে এবং বাড়াতে পারে, আর মনের মধ্যেই একাধিক, একের বেশি নিজস্ব এক একটা জগৎ তৈরি করতে পারে। ইতিহাসের, ভূগোলের, বাংলার, দর্শনের অনেক কিছু জগৎ তৈরি করতে পারে। এবার এই যে মনের চোখ বাড়ানো বা মনের মধ্যে একাধিক ভুবন তৈরি করা, এগুলো সবই হবে শুধুমাত্র বই পড়লে তবেই। এমনকি সকল ধর্মের ধর্মগ্রন্থেও বইয়ের মাহাত্ম্য স্বীকৃত হয়েছে। সে কোরআন বলো, বাইবেল বলো, বা হিন্দু ধর্মের যে গণপতি বা গণেশ তার কথা বলো, সব ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে বইয়ের শ্রেষ্ঠত্ব স্বীকৃত হয়ে গেছে। অথচ বাঙালি পাঠকের একটা প্রচন্ড একরকমই বা একচোখমি রয়েছে, যে একটা কি বলবো নেতিবাচক পক্ষপাতিত্ব, নাবাচক পক্ষপাতিত্ব, যে সে বই কিনবে না। তার যুক্তি হচ্ছে যে পয়সার অভাব। এবার প্রকাশককে যদি বলা হয় দাম কমাতে, সে সেটা করতে পারছে না, কারণ যথেষ্ট পরিমাণে বই বিক্রি না হলে তার লাভ কিছুই থাকবে না। এই অবস্থায় বাঙালি পাঠককে এগিয়ে আসতে হবে এইটা মনে করে যে বই কিনে কিন্তু কেউ কখনো দেউলে হয়ে যায় না, ভিখিরি হয়ে যায় না। কারণ যার যেটুকু সামর্থ্য সেটুকু পয়সা দিয়েই সে যদি একটা দুটো করে বই কিনতে থাকে, তাহলে আস্তে আস্তে এমন সুস্থ সুন্দর একটা নেশায় সে পড়ে যাবে, যেটা হচ্ছে বই পড়বার নেশা, যেটা তার শরীর মনের ক্ষতি তো করবেই না, বরং উন্নতি ঘটাবে শরীরেরও মনেরও। এই প্রসঙ্গে বলা হচ্ছে যে মানুষ বই সংগ্রহ করে কিভাবে। বিখ্যাত যে মার্কিন লেখক মার্ক টুয়েন, তার কথা বলা হচ্ছে। তার যে লাইব্রেরি, তার বিশেষত্ব হলো মাটি থেকে ছাদ পর্যন্ত স্তূপীকৃত বই, অথচ যথাযথ শেলফের অভাব। কারণ তিনি অনেক বই কিনেছেন, তার থেকেও বেশি বই তিনি বন্ধু বান্ধবদের কাছ থেকে ধার এনেছেন ফেরত দেবেন বলে, কিন্তু আর ফেরত দেননি। এইখানেই তৈরি হচ্ছে যে মানুষটা অন্যের জিনিস না বলে হয়তো কোনোদিন তাকে মেরে কেটে ফেললেও নেবে না, সেই মানুষটাই কিন্তু বইয়ের ব্যাপারে একদম নির্লজ্জ, সে অনায়াসে এই জিনিসটা করে থাকে। এবার এইখানেই তুলনা চলে আসে যে জ্ঞানী ব্যক্তি আর ধনী ব্যক্তির মধ্যে তাহলে শ্রেষ্ঠকে? অবভিয়াসলি জ্ঞানী ব্যক্তি, কারণ তার জ্ঞান বা পেটে বিদ্যেটা আছে বলেই সে সমস্ত জিনিসেরই সদ্ব্যবহার করতে জানে। whereas ধনী ব্যক্তির শুধু ধন সম্পত্তিটাই আছে, কিন্তু উপযুক্ত বিদ্যা বা শিক্ষার অভাবে সে কিন্তু সেই ধনের যথাযথ ব্যবহার করতে পারছে না, যেটার এক্সাম্পল দিতে গিয়ে একজন ধনী উন্নাসিক বা স্নব একজন গৃহিণীর কথা বলা হয়েছিল। এবারে এই প্রসঙ্গে বাঙালি পাঠক যেখানে বই কিনে পড়ে না, উল্টো দিকে এমন একটা দেশ ফ্রান্স, তারা বইয়ের প্রকৃত কদর করে। এবং সেই প্রসঙ্গে বিখ্যাত ফরাসি লেখক আঁদ্রে জিদোর কথা আমরা পড়েছিলাম, যে তাকে যখন প্যারিসে বসবাসকারী স্টালিনপন্থীরা অপমান করছেন চূড়ান্ত, তখন তার লেখক বন্ধুরা কেউ তার পাশে এসে দাঁড়াননি বলেই আঁদ্রে জিদো মোক্ষম প্রতিশোধ নিয়েছিলেন, যে সেই লেখক বন্ধুদের সই করা বইগুলো তিনি নিলামে বেচে দিয়েছিলেন জঞ্জাল হিসেবে। এবার যেটা হচ্ছে, বাঙালি পাঠকের সমস্যাটা অদ্ভুত,
কারণ তার বাঙালি পাঠকের জ্ঞান তৃষ্ণাটা কিন্তু প্রবল, সে জানতে চায় কিন্তু বই কিনতে চায় না। কেন? সেই প্রসঙ্গে লেখক একটা লাস্ট গল্প শুনিয়েছেন, যে এক রাজা এবং তার হাকিমের গল্প, যেখানে রাজা কিভাবে হাকিমকে মেরে তার চিকিৎসা গ্রন্থটা হাতিয়ে নিলেন বটে, কিন্তু শেষ পর্যন্ত তিনিও প্রাণে বাঁচলেন না। সেই বইয়ের পাতায় কোনায় কোনায় লেগে থাকা বা মাখিয়ে রাখা যে বিষ, সেটা চেটে চেটে শেষ পর্যন্ত তার মৃত্যু হলো। অতএব লেখক সৈয়দ মুজতবা আলী এই সিদ্ধান্তেই পৌঁছচ্ছেন যে বাঙালি পাঠক এই গল্পটা খুব মন দিয়ে পড়েছে, আর সেই জন্যেই মৃত্যু ভয়েই সে বই কিনতে চায় না, বই পড়তে চায় না। নইলে এর পেছনে আর কি রহস্য থাকতে পারে? এটাই হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু। তো লেখক যেভাবে খোশ গল্পের মতো করে পুরো বিষয়টা বুঝিয়েছেন, আমিও তোমাদের সঙ্গে একটু আড্ডা মারতে মারতে একটু ইনফর্মাল টোনেই পুরো বিষয়টা আলোচনা করলাম। এবার এই ভিডিওটা দেখবার পর ভালো করে এই চ্যাপ্টারটা একবার পড়ে নিও, দেখবে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ ভাষা খুব সহজ। অ্যাকচুয়ালি বাংলা বিষয়টাই খুব সহজ, শুধু সহজ করে পড়তে একটু জানতে হবে। তো সেভাবেই পড়ে নিও। যদি কোনো ডাউট থাকে আমি আছি, আমাকে কমেন্টে জানিও। আর কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, ক্লাস 11 সেমিস্টার 2 এর অনেকগুলো ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে, তোমরা প্লেলিস্ট চেক করলে সেগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো আমরা গল্পটা এখানেই থামাচ্ছি। পরে আরেকদিন আরো কোনো বিষয় নিয়ে গল্প আড্ডায় বসা যাবে। কেমন? থ্যাংক ইউ এভরিবডি।